ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট ঘটেছে। সেই ডেভেলপমেন্টটা হলো বাংলাদেশের নির্বাচন এবং ডক্টর ইউনূস সরকার এই কেন্দ্র করে ভারত এবং আমেরিকার যে বিশেষ দূরত্ব তৈরি হয়েছিল, সে বিশেষ দূরত্ব হঠাৎ করেই নিজেদের স্বার্থে বলতে ভারত এবং আমেরিকার তার নিজ নিজ স্বার্থে তারা অনেকটাই ঘুচিয়ে এনেছে বলে খবর পাওয়া যাচ্ছে। এবং ভারতের সাথে আমেরিকার চুক্তি, বিশেষ চুক্তি, আমেরিকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের ভিজিট, এবং এটা বাংলাদেশে খলিলুর রহমানের ভিজিট না, যে খলিলুর রহমান যাবেন আর আসবেন ওয়াশিংটনে, ওই কর্মচারী যেরকম ডাকলে যায় দায়িত্ব বুঝে, সে আবার কখনো পালন করতে পারে, কখনো ব্যর্থ হয়, ওই 12 কুতুবের দেশ বাংলাদেশে, সেরকম না। জয়শঙ্কর তার নিজস্ব এজেন্ডা নিয়ে গেছে এবং সেখানে নিশ্চয়ই বাংলাদেশ একটা বড় ইস্যু। এবং এর বাইরেও আমেরিকান রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন, মার্কো রুবিও, তাদের যে তৎপরতা, সামগ্রিক তৎপরতা একদম স্পষ্ট করে দেয় যে ভারত বাংলাদেশের এবং আমেরিকার যে কেমিস্ট্রি, যে সমীকরণ, সেটায় অনেক কিছুতে নতুন করে চেঞ্জ চলে এসছে। আমরা চলুন সেই চেঞ্জটার দিকে একটু নজর দিই, কি ধরনের কি পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে বিদেশি শক্তির প্রভাব এখন আর গোপন নয়। আমি এর আগে ওই অংশটুকু আপনাদেরকে জানিয়েছি। বিশেষ করে ভারত ও যুক্তরাষ্ট্রকে ঘিরে আলোচনা সবচেয়ে বেশি। সাম্প্রতিক 3 দিনে ঢাকা ও ওয়াশিংটন, মাত্র 3 দিনে, গেল সপ্তাহে ঢাকা ও ওয়াশিংটনে পর্দার আড়ালে হওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। কি পরিবর্তন সেটা নিশ্চয়ই সময় বলে দিবে। 3 ফেব্রুয়ারি ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে বাংলাদেশ, মিয়ানমার ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে বৈঠক হয়। আমি আপনাদেরকে একটু জানিয়ে নেই, আমেরিকা এবং ভারত এখন এই সুতোয় গেঁথেছে অন্তত, যে যাই হোক বাংলাদেশের নির্বাচনটা হয়ে যাক, নির্বাচন হোক, এবং নির্বাচনের পরবর্তীতে যা যা ঘটবে এই সম্পর্কে আমেরিকা এবং ভারতের মধ্যে একটা সেটেলমেন্ট আছে। তাদের চিন্তা ভাবনা, তাদের প্রত্যাশায়, কি করবে নিজেরা সেটা হচ্ছে বিষয়, তাদের প্রত্যাশা এক জায়গায় এসছে। এর পরদিন ঢাকায় ভারতীয় হাই কমিশনে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন ও ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। এই বৈঠকের আগে ক্রিস্টেনসন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, স্ত্রী ডক্টর জুবাইদুর রহমান ও কন্যা জাইমা রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন, যা কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ওয়াশিংটন ও দিল্লির আলোচনায় মূলত 3টি বিষয় প্রাধান্য পায়: বাংলাদেশের নির্বাচন, জঙ্গিবাদ এবং মিয়ানমার ইস্যু। কূটনৈতিক সূত্র মতে যুক্তরাষ্ট্র এখন মিয়ানমারে চীনের প্রভাব কমাতে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সহায়তা দিচ্ছে এবং এক্ষেত্রে বাংলাদেশকে কৌশলগত অংশীদার করার আগ্রহ থেকে সরে এসছে। খেয়াল করবেন, যুক্তরাষ্ট্র এখন মিয়ানমারে চীনের প্রভাব কমাতে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সহায়তা দিচ্ছে এবং এক্ষেত্রে বাংলাদেশকে কৌশলগত অংশীদার করার আগ্রহ থেকে সরে এসছে। এর প্রমাণ হিসেবে মার্কিন সিনেটে $121 মিলিয়ন একটি সহায়তা বিল পাশ হয়েছে, যেখানে মিয়ানমারের সহায়তা পৌঁছাতে ভারত ও থাইল্যান্ডের রুট ব্যবহারের কথা বলা হয়েছে, বাংলাদেশের নাম নেই। বাংলাদেশের যে করিডোর প্রস্তাবনা ছিল সেটা থেকে আমেরিকা যে ফিরে এসছে, ডক্টর ইউনূসের খোয়াব খায়েশ যে পূর্ণ হয়নি, সেটার একটা অন্যতম লক্ষণ হচ্ছে এই ঘটনা। বিশ্লেষকদের মতে এতে স্পষ্ট যে যুক্তরাষ্ট্রের কৌশলগত অগ্রাধিকার তালিকায় বাংলাদেশের অবস্থান দুর্বল হয়েছে। মানে যুক্তরাষ্ট্র যে স্বপ্ন দেখা শুরু করেছিল বাংলাদেশ কেন্দ্র করে, ভারত বোধহয় তার সেই স্বপ্ন ভাঙতে সক্ষম হয়েছে। অন্যদিকে ভারত বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা, নির্বাচন ও জঙ্গিবাদ নিয়ে উদ্বিগ্ন। এই অভিন্ন স্বার্থই ভারত ও যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ ইস্যুতে আরো কাছাকাছি নিয়ে এসছে। এই অবস্থায় আগামী দিনে আন্তর্জাতিক সংস্থা ও বিদেশি প্রতিনিধিদের সঙ্গে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের অনলাইন বৈঠক সহ আরো কিছু আলোচনার কথা রয়েছে। এসব বৈঠকের ফলাফলের উপর ভিত্তি করে বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ নাটকীয় পরিবর্তন হলে তার বিস্ময়কর হবে না। আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, বাংলাদেশে যারা নির্বাচন পর্যবেক্ষক আসছেন, যারা এখন পর্যন্ত আসছেন, তাদের কথা শোনা যাচ্ছে, কানাঘুষা শোনা যাচ্ছে যে তারা শুধু সরকার, শুধু সকল ফেসিবাদ বিরোধী যে মঞ্চ, তাদের সঙ্গে আলোচনা করছে না। তারা যাকে ফেসিবাদ মনে করে তাদের সঙ্গেও কি কোনো জরুরি বৈঠক হচ্ছে? রাজনীতিতে কিন্তু এটা খুব গোড় আলাপ। এর বাইরে বাংলাদেশে আসা বিভিন্ন মার্কিন প্রতিনিধিরা বাংলাদেশে বসে এবং কমনওয়েলথ সহ বেশ কিছু সংস্থা, তারা বাংলাদেশের বাইরে সাবেক
সরকারের লোকজনের সঙ্গে মিটিং করেছেন, আলাপ করেছেন। এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা খুব সুনির্দিষ্ট তথ্যভিত্তিক জায়গা থেকে শোনা যায়। পাশাপাশি আরো কিছু বৈঠকের কথা শোনা যাচ্ছে আগামী 2 থেকে 4 দিনের মধ্যে, নির্বাচনের আগেই। সেই যে অংশটি বাংলাদেশে এখন রাজনীতিতে নাই, এই অংশের সঙ্গে বিদেশি শক্তিশালী বিভিন্ন অংশ, ইভেন সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের লোকজন এবং ভারতের লোকজনের বৈঠক হতে পারে এবং কিছু কিছু প্রক্রিয়া ইতিমধ্যে চলমান। আমরা এও জানতে পারছি যে ভারতে অবস্থান করা যারা রাজনীতিতে সক্রিয় হয়েছেন তারা নিজেরাও বেশ ছোটাছুটি করছেন, তাদের লবিস্ট ফার্ম কাজ করছে এবং আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে পরে, বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে কিভাবে বিএনপির সঙ্গে অন্তত একটা আন্ডারস্ট্যান্ডিং এ গিয়ে বাংলাদেশে রাজনীতিতে আবার পুনঃপ্রত্যাবর্তন করা যায়, এ নিয়ে জরুরি নড়াচড়া চলছে বলেই ওয়াকিবহাল মহল মনে করছেন। আর দেখে বুঝতে পারছেন হেডলাইন দেখে যে ভারত সম্ভবত আক্রমণ করবে। কেন আমি বলছি ভারত সম্ভবত আক্রমণ করবে, তার যুক্তিগুলো আপনারা হয়তো একটু চিন্তা করলে বুঝবেন বা অনেকে বুঝছেন। তার আগে জানাই, আজকে সম্ভবত নোয়াখালীতে কিছুক্ষণ আগে একজন স্বতন্ত্র এমপি পদপ্রার্থীকে গুলি করে উপরের দিকে পাঠিয়ে দিয়েছে বা আহত হয়ে আছে, এখনো মরে নেই, এরকম অবস্থা। তো এদিকে আবার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব উনি বললেন যে পর্যাপ্ত পরিমাণ বিজিপি বর্ডারে আছে, 8 কিলোমিটারের ভেতরে যেহেতু সেনাবাহিনী ঢোকে না, এটা আন্তর্জাতিক নিয়ম আছে, তারপরও এখন আমরা তড়িৎ গতিতে সেনাবাহিনী সেখানে ঢুকানো হবে। কারণটা কি? হঠাৎ করে সেনাবাহিনী বর্ডারে নিয়ে যাওয়া হচ্ছে কেন? কারণ এটা 2-3টা যুক্তি হইতে পারে। যে যুক্তিটা আপনাদের কাছে পছন্দ হবে আপনার সেই যুক্তিটাই নেবেন, এর বাইরে কোনো যুক্তি নেবেন না। আমার প্রথম যুক্তি যেটা, সেটা হচ্ছে যে হয়তো বাংলাদেশ সরকার বা বাংলাদেশের যে আছে কি বলে গোয়েন্দা সংস্থা আছে, তাদের কাছে খবর আছে যে বাংলাদেশের মধ্যে 48 ঘন্টার ভিতরে সার্জিক্যাল স্ট্রাইক চালাতে পারে ইন্ডিয়া। তার কারণ 1300-র উপরে পাকিস্তান আইএসআইয়ের জঙ্গি সদস্য বর্তমানে বাংলাদেশ ভারত বর্ডার এরিয়াতে আছে। এছাড়া আছে তুর্কির লোকজন, তাও টেরোরিস্ট গ্রুপ, তুর্কির যে টেরোরিস্ট গ্রুপ আছে, ইসলামিক টেরোরিস্ট গ্রুপ, এরা আছে, পাকিস্তানের আছে। এরা সব বিভিন্নভাবে বাংলাদেশে এসেছে, পর্যাপ্ত পরিমাণ অস্ত্রশস্ত্র আছে এবং পাকিস্তানের আইএসআইয়ের প্রায় 600 সদস্যকে বাংলাদেশে রেখে বাংলাদেশেরও প্রায় 20,000 ছেলে পেলেকে অস্ত্র প্রশিক্ষণ, গ্যারেলিয়া ট্রেনিং দিয়েছে গত 7 মাস। এরা সব অলরেডি বর্ডার অঞ্চলে চলে গেছে। এখন এরা কি নির্বাচনের আগে কি এরা কি বর্ডার ক্রস করে কোনো অঘটন ঘটানোর সম্ভাবনা আছে না অন্য কি? দ্বিতীয়ত, বাংলাদেশ সেনাবাহিনী আপনারা জানেন যে ওরা একটা অনুমতি চাইছিল যে যে কোনো কেন্দ্রে ওরা যে কোনো মুহূর্তে ঢুকতে পারে, মানে কোনো প্রিসাইডিং অফিসারের সাথে কথা বলার দরকার নেই, সরাসরি ঢুকবে তারা। এবং এটা যদি ঢুকে তাইলে এই যে তত্ত্বাবধায়ক যেটা আছে আর কি, ইন্টারিম, শুধু ইউনিসের যে ইন্টারিম, এরা হয়তো তাদের যে মেটিকুলাস ডিজাইন করে কাউকে আনবে সেটা হতে পারবে না, এত অন্য কিছু ঘটে যেতে পারে। এই কারণে হয়তো সেনাবাহিনীকে ইলেকশন নিরাপত্তার দায়িত্ব থেকে সরিয়ে, যে বর্ডারে যুদ্ধ চলতেছে, আগে দেশ বাঁচান পরে ইলেকশন বাঁচান বলে বর্ডারের দিকে পাঠিয়ে দিবে, পাঠিয়ে দিয়া এইখানে ওনাদের মতো করবে। থার্ড যে যুক্তিটা, সেইটা হচ্ছে যে এই মুহূর্তে বর্ডারে গন্ডগোল চলতেছে, চলবে, এইটা কইরা সেনাবাহিনী ওইদিকে যাক এবং দেশের পাবলিককে বুঝাইতে পারবে যে দেখেন এখন তো দেশ যুদ্ধ অবস্থায় যখন দেশ, তখন এই নির্বাচনের দরকার নেই, যেমনি আছে অমনে থাক, আগে দেশ শান্তি হোক পরে যায় নির্বাচন। কারণ যুদ্ধের ভিতরে তো নির্বাচন হয় না, পৃথিবীর কোনো দেশে যুদ্ধের ভিতরে নির্বাচন হয় না। সেইটা করার জন্য নাকি ওনারাই নিজেরা এই জঙ্গিবাদী কিছু লোকজন যায় ইন্ডিয়ার বর্ডারে আক্রমণ করবে, এরপরে ইন্ডিয়ার সার্জিক্যাল স্ট্রাইক করবে। এই 3টা যুক্তির যে কোনো একটা হতে পারে, এবং কোনটা হবে সেটা হচ্ছে আপনি একটু চিন্তা করেন, কোনটা আপনি একটু মিলাই দিয়ে হয়তো বুঝতে পারবেন। এই যে ধরেন গত 3 দিন যাবৎ একটা হইচই চলছে না, যমুনা ঘেরাও, কারা? সাদি হত্যার বিচার আলারা, ওই যে সওয়া মোয়া ছিরাদু মাহাদি, হের বিচারের এখনই ফাঁসি দিতে হবে।
এরপরে আবার ওই যে আপনার ওই বিভিন্ন কর্মজীবী যারা আছে পে স্কেলের দাবিতে আন্দোলন, পে স্কেলের দাবির আন্দোলনের যেই লোকগুলো ছিল সব কিন্তু জামাতে, জামাতি কিন্তু এটাকে প্রোভাইড করে আনছে। হাদির বিচার চাই এটাও জামাতে আনছে, সবগুলো জামাতে আনতেছে। তাই না, প্রি প্ল্যান যে মানে এইভাবে অস্থিতিশীল করো। আজকে হয়তো কিছুক্ষণ পরেই জানবো হয়তো আপনারা যে এই লোকটার কথা বললাম নোয়াখালী বা ফেনীতে মারা গেছে, আমার সঠিক এখন খেয়াল নাই, প্রার্থী গুলি করে দিছে, তারেও জামাতে করছে। সারা বাংলাদেশে আপনাদের আগেই বলেছিলাম, আমি বারবার বলেছিলাম যে 8, 9, 10, 11 এই 4 দিন ক্রুশিয়াল মুভমেন্ট, মার্ডার হবে। ভোট কেন্দ্র দখল যদি নির্বাচনে, যদি, আমার বিশ্বাস, আমি 12 তারিখ রাতের 12টা পর্যন্ত বিশ্বাস করি যে ভোট হয় নাই এবং হবে না, ভোট হবে না 12 তারিখ রাতের 12টা পর্যন্ত আমার বিশ্বাস। আমি জানি আমি কোনো পীর মুর্শিদ না, আমার প্রেডিকশন তো ভুলও হইতে পারে, আমার বিশ্বাস ভেঙেও যেতে পারে, কিন্তু ইলেকশন হবে না। এরা যেটা চাইতেছে সেটা করার জন্য অগণিত খুনোখুনি হবে, মানুষ ভোট কেন্দ্রে যাবে না। আমরা সকলে এখন ভোট কেন্দ্রে না যাওয়ার একটা ক্যাম্পেইন চালু করছি, ভোট কেন্দ্রে যাবে না। সুতরাং এই পরিস্থিতিটা সৃষ্টি করতেছে আগে। আর ঠিক আজকে স্বরাষ্ট্রমন্ত্রী, এটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু টোটাল গোয়েন্দা তথ্য তার কাছে থাকে। এই স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলছে যে পর্যাপ্ত বিজিবি আছে, আরো সেনা পাঠানো হবে, তার মানেই বুঝেন যে যুদ্ধ একটা মনে হয় বাঁচবেই। এখন বাঁচবে কি বাজাবে সেটা হচ্ছে মূল কথা। মানে ইন্ডিয়া আগে আক্রমণ করবে নাকি ইন্ডিয়াকে আক্রমণ করবে বাংলাদেশ? বাংলাদেশ তো করবে না, বাংলাদেশের মধ্যে থাকা পাকিস্তানি জঙ্গি বাহিনী আক্রমণ করবে কিনা, সেটা হইলে সারা বাঙালি জাতির জন্য দুর্ভাগ্য হবে। অলরেডি ইন্ডিয়া আপনার গত 4 দিন আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা দোসিয়ার পাঠিয়েছে, একটা বুকলেট, যেখানে নাকি 700 ছবি আছে বর্ডারের বিভিন্ন অঞ্চলে জঙ্গি তৎপরতার একদম ভিডিও ফুটেজ সহ দিয়েছে। সরকারকে বলেছে এটার ব্যাপারে নেন। এখন নাকি ইন্ডিয়াই কাল পরশু